এগিয়ে যায় এবং আওয়ামী লীগ যেভাবে প্রজেক্ট বাণিজ্য করেছে এইভাবে বড় বড় প্রজেক্টের দিকে ঢুকে যায়। মানুষের যেখানে চাহিদা, মানুষের যেখানে নিড, সেখানে আসলে তারা তেমন একটা অ্যাড্রেস করে না। মানুষের প্রয়োজনটা কি? মানুষের প্রয়োজন হলো সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা ভিত্তিক সমাজ, যেটা এই 5ই আগস্টের আন্দোলনের সবচেয়ে বড় ডিমান্ড ছিল, যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে এই লুটেরা তন্ত্র, মাফিয়া তন্ত্র এবং এই পরিবারতন্ত্র সৃষ্টি হবে না। তো গণতান্ত্রিক চর্চা হবে, বিশেষ করে এই দুর্নীতিমুক্ত সমাজ এবং ঘুষমুক্ত সমাজ। এখন দেখা গেল যে 5ই আগস্টের পরে চাঁদাবাজ একটা মহামারী আকারে ধারণ করেছে এবং মানুষের একটা বড় অংশ, আমি মনে করি যে বিশেষ করে সুইং ভোটাররা কিন্তু সিদ্ধান্ত নেবে আসলে ন্যায্যতাকে কায়েম করতে পারে, কে চাঁদাবাজ মুক্ত সমাজ, ঘুষ মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে। এই সাথে স্ট্রং ফরেন পলিসি ইন রিগার্ড টু ইন্ডিয়া কে পার্সিউ করতে পারে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আগের যে মানুষের ধারণা ছিল যে মার্কা দেখলেই ঝাঁপিয়ে পড়ে, সেইটার কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষের ভিতরে অনেকটা সচেতনতা বেড়েছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানুষ এবার ভালো প্রার্থীর দিকে ঝুঁকতে পারে, ভালো প্রার্থী খুঁজে বের করার দিকে যেতে পারে। আর এই প্রতিশ্রুতি, এগুলা এগুলা আনলিমিটেড প্রতিশ্রুতি, যে যেটা বলে সেইটাই পূরণ করে দেয়। এই নির্বাচনের আগে প্রার্থীরা এগুলোই করে, কিন্তু বাস্তবতার সাথে এটা কখনো মিল থাকে না। আর বাংলাদেশে আরেকটা জিনিস হয় যে যে কোনো তদন্ত বা কমিশন যখন হয়, তদন্ত কমিশন, সেটা কখনোই আলোর মুখ দেখে না। এই শুধু বিডিআর এর কমিশন, সেইটা বোধহয় এইবার আলোর মুখ দেখছে, যে যেটা সেটা নিয়ে কি হচ্ছে সেটা আমরা জানি না। আদারওয়াইজ বড় বড় তদন্ত এখন মধ্যে অনেক জন জন জনস্বার্থ সম্পৃক্ত অনেক তদন্তের মুখ কখনই দেখে নাই। যেমন এই সাগরুনি হত্যাকাণ্ড, বাংলাদেশ ব্যাংক যে এই 1000 কোটি টাকা যে লুট হয়ে গেল, যে সিফন অফ হয়ে গেল, সেগুলোর তদন্ত আসলে এখনো আলোর মুখ দেখে নাই। তো সেই ক্ষেত্রে এই প্রতিশ্রুতি, আজকে দেখলাম যে জামাত এবং আরেকটা দল বোধহয় তারা তাদের ম্যানিফেস্টো ঘোষণা করেছে, পুরোটা দেখি নাই। তো এই ম্যানিফেস্টো দেওয়ার সময় তারা এটা বিবেচনা রাখে যাতে সকল শ্রেণী পেশার মানুষকে তারা আকর্ষণ করতে পারে। সো আপনার মধ্যে কথা হলো, নির্বাচনী প্রতিশ্রুতি আপনার 100% পূরণ করার সময় সম্ভব হয় না, কিন্তু রাজনৈতিক কালচারটা এমন দাঁড়িয়েছে যে বাস্তবতার নিরীক্ষে যে নির্বাচন প্রতিশ্রুতি দেবে, সেই জায়গায় রাজনীতি থাকে না। যখন প্রতিদ্বন্দ্বী কোনো দল একটা বড় একটা প্রজেক্ট অথবা বড় একটা প্রতিশ্রুতি দেয়, তখন অন্য দলেরও সেইটা একটা কম্পিটিশন লেগে যায় যে তার চেয়ে কি ভালো দিতে পারে। এরা নিজেরাও জানে এটা অনেকটা প্রতিশ্রুতি দ্বারা অনেক সময় প্রতিপালন করতে পারবে না। এখানে অভিজ্ঞতার কোনো বিষয় আছে কিনা? অনেকেই বলে যে অভিজ্ঞতা মানে দেশ চালানোর অভিজ্ঞতা লাগে কিনা, যে যেহেতু জামাতের কোনো অভিজ্ঞতা নাই দেশ চালানোর, তো সেই ক্ষেত্রে মানে আপনার কি মনে হয়? দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আমরা যে দেশ চালানোর অভিজ্ঞতা দেখলাম, আপনি যদি 71 সাল থেকে ধরেন, 71 থেকে 75 আমরা তো দেখলাম কোন অবস্থা, দুর্ভিক্ষ লেগে গেছে, এবং সেই সময় যে লুটপাট এবং সেই সময় যে ভোগবাদিতা, একদিকে মানুষ খেতে পারতো না, কিন্তু বিয়ের আসরে বড় বড় গিফট বা বড় বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কোনো শেষ ছিল না। সেই 71 থেকে 75 এগুলো তো বইতে আছে। এরপর ক্রমান্বয়ে আমরা 2025 পর্যন্ত দেখলাম, তো সেখানে 24 পতনের আগ পর্যন্ত আপনার দেখেন যে অভিজ্ঞতা যদি এইটা হয় যে কিভাবে প্রজেক্ট বানিয়ে সেই প্রজেক্টের খরচ 1 টাকার খরচ 4 টাকা দেখায়, বালিশ কাণ্ড, এই এই যে বিভিন্ন যে সিন্ডিকেট, এটাও একটা অভিজ্ঞতা। সো অভিজ্ঞতাটা এমন হয়েছে যে রাজনীতি কমপ্লিটলি একটা চোরাতন্ত্রে রূপান্তরিত হয়েছে, এক্সেপশন ব্যতীত। কি সেইটা অভিজ্ঞতা হয়েছে যে ওই দল এইটা করছে,
15 বছর তারা খেয়েছে, এখন আমরা খাবো। তারা এই প্রজেক্ট করছে, আমরা এখন এই প্রজেক্ট করব। তো এই অভিজ্ঞতার ঘাটতি রয়েছে যে দলের ভিতরে গণতান্ত্রিক প্র্যাকটিস, সুশাসন, ন্যায় বিচার এবং ন্যায্যতা রক্ষা করা, বিচার বিভাগকে স্বাধীন করা এবং দলের ভিতরে একটা জবাবদিহিতা, দলের পজিশন ব্যবহার করে রাজনীতি মানে যে চুরিতন্ত্র না, সেই অভিজ্ঞতা তো আমরা দেখছি না। আমরা দেখছি যে রাজনীতি মানে চুরিতন্ত্র। রাজনীতি করলে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া যায়, আইনের ঊর্ধ্বে থাকা যায়, বিদেশে টাকা পাচার করা যায়, যা খুশি তাই করা যায়, ভোগবাদিতায় লিপ্ত হওয়া যায়। তো এটা এক ধরনের অভিজ্ঞতা। তো জনগণ সেটা বিচার করবে যে ওই রাজনৈতিক পরিচালনার অভিজ্ঞতা ভালো, না যারা রাজনীতি করছে, যাদের অভিজ্ঞতা নাই তাদেরকে যদি মানুষ বিশ্বাস করে, তখন তো মানুষ সেই দিকে ঝুঁকতে পারে। আমি মনে করি ফাইনালি এইবারের নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। 91 সালের উদাহরণটা আমরা সবসময় বলি, আরো অনেক আলোচনায় আমি বলেছি, সেই সময় ওই বেশি কনফিডেন্ট থাকলে কিন্তু উল্টো রেজাল্ট হয়। আর বাংলাদেশে আরেকটা জিনিস সামনে আসে সবসময়, একটা ষড়যন্ত্র থিওরি। যখন কোনো দল ভাবে যে তারা হেরে যেতে পারে, আগেই তারা ষড়যন্ত্রের একটা থিওরি সামনে আনে যে এখানে ক্যালকুলেটেড গেম হবে, এখানে এই পাতানো কোনো কিছু হবে। এইগুলো আগে থেকেই সামনে একটা ভাষ্য সামনে আনে, যদি হেরে যায় যাতে তখন বলতে পারে এই সূক্ষ্ম কারচুপি অথবা স্থূল কারচুপি, এই শব্দগুলো তখন সামনে চলে আসে। ওভারঅল বাংলাদেশে রাজনৈতিক কালচার ডেভেলপ করে নাই। বাংলাদেশে এখন পর্যন্ত রাজনৈতিক কালচার বলতে সেটা হলো লুটেরা তন্ত্র, লুটপাট, মানি লন্ডারিং, অপশাসন, দুঃশাসন, দলের ভিতরে অগণতান্ত্রিক চর্চা এবং পদলোহনকারী, দাসত্ব এবং গোলামি এবং বন্দনার একটা রাজনীতি আমরা দেখতে পাই। এখানে আত্মসম্মান বোধ নাই। এখানে এই রাজনীতিবিদরা আপনার মানুষের ভিতরে এই অপসংস্কৃতি ঢুকাতে সক্ষম হয়েছে যে নেতা চুরি করুক, আমি যদি চুরির একটু ভাগ পাই তাহলে আমি খুশি। নেতা যা খুশি তাই করুক, ওই আপনার বাংলাদেশ বিক্রি করে চলে যাক, যা খুশি তাই করুক, কিন্তু আমি ওইটা দলের ভিতরে, আমি যদি দলের সদস্য হই, আমি দলের সেটা প্রতিবাদ করবো না, করবো না। কারণ নেতা যদি 100 টাকা চুরি করে তাহলে আমি 10 টাকা ওইখান থেকে পাবো। এই যে লুটেরা তন্ত্র, এই যে গোলামি, এই যে দাসত্ব, এই যে দলের ভিতরে কোনো সমালোচনা অথবা দলগুলোর ভিতরে যে আপনার কোন রকম জবাবদিহিতা নাই, এই অভিজ্ঞতা এবং এই রাজনৈতিক সংস্কৃতি যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আসলে পরিবর্তন হওয়া ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশে বারংবার সুযোগ আসে, সর্বশেষ একটা সুযোগ আসছিল, সেই সুযোগটাও কিন্তু আসলে এবার মিস হয়ে গেল। বাকি পুরোটাই নির্ভর করবে যারা নির্বাচনে আসবে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটার উপরে। ধন্যবাদ।